জনতার একটা বড় ভূমিকা রয়েছে এবং ছাত্র রাজনীতি কোন দিকে যাচ্ছে, ছাত্ররা রাজনীতিকে কেমনভাবে দেখছেন, তরুণরা কি ভাবছেন, এই সব কিছু নিয়ে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। আজকে বাংলাদেশের রাজনীতিতে যে নামটি নানা সময়ে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, যে সংগঠন, ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির, তার যিনি সভাপতি রয়েছেন তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্ট্রেট কাটের আয়োজনে। তাকে স্বাগত জানাতে চাই। সাথে রয়েছেন ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও ভালো আছেন আশা করছি? আমিও ভালো আছি, অনেক ধন্যবাদ আপনি আমাদের সময় দিয়েছেন। স্ট্রেট কাট প্রশ্নে চলে যাই। জি, আপনি সভাপতি নির্বাচিত হওয়ার আপনাদের 1 বছর মেয়াদ থাকে এবং তার মধ্যে অধিকাংশ সময় আপনি কাটিয়ে ফেলেছেন। আমি যতটুকু জানি যে আপনারা একটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নেতৃত্ব ঠিক করেন। সো আপনার বেলায় আপনি নির্বাচিত হয়েছিলেন কোন কোন গুণের কারণে মনে করছেন এবং ভোট ব্যবধান কত ছিল? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ছাত্র শিবিরের সেশন শুরু হয় জানুয়ারি থেকে ডিসেম্বর, আমাদের এটা সাংবিধানিকভাবে সেশন। তো এর মধ্যেই সভাপতি নির্বাচন এবং পরবর্তী সেশনের জন্য নির্বাচন আয়োজন করা। এটা কি আপনারা বিগত 16 বছর ধরেও সেম কাহিনী? নট অনলি 16 বছর, এটি ছাত্র শিবিরের হিস্ট্রিক্যালি যখন 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে একেবারে 2025 সাল পর্যন্ত কন্টিনিউয়াসলি আমরা এটা করেছি। মানে তখন প্রকাশ্যে আনেননি, লুকিয়ে করেছেন এরকম? লুকিয়ের প্রসঙ্গ যদি আসে তাহলে বলতে হয় যে আসলে বিগত 15 বছর বা তার আগে ছাত্র শিবিরকে একটি হত্যাযোগ্য জায়গা থেকে দেখা হতো। আপনি যদি গত 15 বছরও দেখেন যে ক্যাম্পাসগুলোতে আমাদের উপর যে নির্যাতন, হত্যাযোগ্য, জাস্ট 2টা কেস দেখলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। আবরার ফাহাদ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি যে ছাত্র শিবিরের সাথে অ্যাক্টিভলি তিনি সম্পৃক্ত ছিলেন। শুধুমাত্র তার কার্যক্রম ছাত্র শিবিরের সাথে ম্যাচ করে। তিনি একটু পরিশীলিত জীবনযাপন করেন, ধর্মের বিষয়গুলো, ইসলামকে তিনি প্র্যাকটিস করতেছেন। এরপরে হচ্ছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে অথবা বাংলাদেশের যে কোনো অসঙ্গতির বিরুদ্ধে কথা বলতেন। জাস্ট একটা ইস্যুর কারণে ওনাকে ছাত্র শিবির বলা হলো এবং ছাত্র শিবির বলা হয়ে সারা রাত নির্যাতন করে হত্যা করা হয়েছে। তো এই যে বিষয়গুলো, বিশ্বজিৎ, আপনি জগন্নাথ ইউনিভার্সিটির সামনে জানেন যে একটি হরতালের পিকেটিং ছিল। এই পিকেটিং এর সময় বিশ্বজিৎ ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল ছিল। তো তাকে শিবির বলা হলো। তো পরবর্তী সে যখন বলল যে আমি তো বিশ্বজিৎ, আমার নাম বিশ্বজিৎ, আমি হিন্দু, কিন্তু বলা হলো যে না, তুমি শিবির হিন্দু শাখার সদস্য, এটা বলে তাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। তো একটি ছাত্র সংগঠন যখন এরকম একটি নির্যাতনের মুহূর্ত দিয়ে যায়, তাহলে আপনি বলুন আমরা কি সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সম্মেলন করার মতো কোনো সুযোগ আছে? কোনো সুযোগ তো নেই। ইভেন সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন কেন, আমরা 5 জন কোথাও বসে একটু গল্প করব, একটু চা খাবো, একটু আড্ডা দিবে, এরকম অসংখ্য জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি অলমোস্ট মানে কয়েকশো কেস পাবেন যে বিয়ের অনুষ্ঠানে কেউ দাওয়াত খাইতে গেছে আমাদের কোনো ভাই, ইভেন যার বিয়ে তাকে পর্যন্ত বিয়ের আসর থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, এরকম হিউজ কেস আপনি পাবেন। তো সেই জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে নিয়েছি। এটা আমাদের সাংবিধানিক এবং এটা আমাদের বলবো যে এটাই আমাদের কৃতিত্ব এবং বাংলাদেশ সহ বাংলাদেশের যারা আছেন সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যে এরকম একটা জুলুম নির্যাতনের মধ্যেও আমরা যে আমাদের সাংবিধানিক বিষয়গুলো সব কিছুকে গঠনতান্ত্রিকভাবে ফলো করতে পেরেছি, এর জন্য আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। তো সে জায়গায় যেটি বলছেন যে আমার নির্বাচনের ক্ষেত্রে আমি 2024-এর ডিসেম্বর 31শে ডিসেম্বর নির্বাচন হয়েছিল এবং সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হই। তো এক্ষেত্রে আমাদের সংবিধানে 34 নং ধারা, আপনি যদি কখনো সুযোগ হয় দেখে নেবেন, সেখানে বলা আছে যখন কাউকে নির্বাচন করতে হয়, একবারে কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একবার ইউনিট পর্যন্ত, এই নির্বাচনের সময় তার কী কী গুণাবলীগুলোকে ফলো করতে হয়। তো এক্ষেত্রে তার সাংগঠনিক শৃঙ্খলা, দক্ষতা, এরপরে প্রজ্ঞার জায়গাগুলো, সব কিছুকে লিড করার ক্যাপাসিটিগুলো আছে, এরপর ইসলামের নৈতিক বিষয়গুলো জানার, বোঝাপড়ার বিষয় রয়েছে। সর্বশেষ যে পয়েন্টটা আপনি পাবেন সেখানে যে পদের প্রতি লোভহীনতার দিকে অবশ্যই নজর রাখতে হবে। এটা খুবই হয়তো আপনার কাছে ইন্টারেস্টিং মনে হইতে পারে অথবা একটু ভিন্ন মনে হইতে পারে, কিন্তু এটা বাস্তবতা না। আমাদের হচ্ছে সিস্টেমটা কোনো নির্বাচনের কোনো প্যানেল হয় না, আমাদের হচ্ছে সদস্যদের মধ্য থেকে যে কেউ ভোটার এবং যে কাউকে ভোট দিতে পারে, যে কেউ প্রার্থী, যে কেউ ভোটার, যে কেউ প্রার্থী, এভাবেই হয়ে আসছে আমাদের শুরু থেকেই। তো সে জায়গা থেকে আমাকে নির্বাচন নাম ঘোষণা করা হয়েছে। তা আমরা আসলে এই নির্বাচন অথবা এই মানে
সভাপতি হওয়াটাকে এটা নিজের জন্য খুব বড় কৃতিত্ব মনে করি না, বরং এটাকে একটা দায়িত্ব মনে করি। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকে দায়িত্ব নিতেও চান না, পরবর্তী সংগঠনের সিদ্ধান্তের কারণে তিনি দায়িত্ব নিতে বাধ্য হন। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত আপনি কবে আমাদের থেকে যুক্ত কার্যক্রম হলেন চালিত ছাত্র হয়। শিবিরের সঙ্গে? আমি ছাত্র শিবিরে আসলে অনেক ছোটবেলায় হয়েছিলাম, তবে আমি অ্যাক্টিভলি ছাত্র শিবিরে আসি 2008 সাল থেকে অ্যাক্টিভলি ছাত্র শিবির করি। এরপরে তো আপনি তখন কত বড়, কোথায় পড়েন? তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আলিম, যেটা আর কি মাদ্রাসায় আপনাকে কি পড়েছিলাম। ইন্সপায়ার করলো এখানে? এটা তো একটা লম্বা আলাপ। সেটা হচ্ছে ছাত্র শিবির আসলে হঠাৎ করে হয়ে যায় না, যেমন কোনো একটা দল ভালো লেগেছে আমি একেবারে ফুল অ্যাক্টিভ হয়ে গেছে, বিষয়টা তা না। ছাত্র শিবির খুব মানে ক্রমান্বয়ে জিনিসটাকে উপলব্ধি করতে হয়, বুঝতে হয়। এবং ছাত্র শিবিরকে আসলে ভালো করে বোঝা ব্যতীত, উপলব্ধি করা ব্যতীত কারো দ্বারা ছাত্র শিবির করা অসম্ভব হয় না। তো এক্ষেত্রে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে তাদের আদর্শিক, ছাত্র শিবিরের আদর্শিক একটা বোল্ড স্টেটমেন্ট ছিল, যে আদর্শের একটা স্পষ্ট বয়ান ছিল। এরপরে এখানে মিশন ভিশনগুলো স্পষ্ট, যে ছাত্র শিবির আসলে কি করতে চায়। ছাত্র শিবির কর্মপদ্ধতি এটা 77 সালে যেভাবে ছিল এখনো ঠিক সেভাবে আছে। তো এই কথার সাথে কাজের যে একটা মিল, এটা আমি খুঁজে পেয়েছি। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে কোনো গ্রুপিং ছিল না, আমি কোনোদিন কারোর মধ্যে গ্রুপিং দেখি নাই। এরপরে হলো এখানে ভ্রাতৃত্ব ভালোবাসা খুব চমৎকার একটা প্র্যাকটিস হয়, যেটা স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করি একটা সমাজে, একটা রাষ্ট্রে, সবার ভিতরে একটা ইন্টারনাল বিউটির জায়গাগুলো, পরস্পর রেসপেক্টের জায়গা, স্যাক্রিফাইসের জায়গাগুলো, এই বিষয়গুলো আমি খুব ভালোভাবে পেয়েছিলাম। এটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছিল। আপনাদের এখন সদস্য সংখ্যা কত আছে? 7000, যেটা বললাম 7000 জি, পুরো বাংলাদেশে। পুরো বাংলাদেশে। আপনারা কি দাওয়াত দেন ছাত্র আচ্ছা, শিবিরে এক্ষেত্রে আসার একটু জন্য? বলি, আমাদের সদস্য বলতে এখানে এটা হলো হাইস্ট পজিশন। অনেক সময় সদস্য বলতে বোঝা যাচ্ছে প্রাথমিক সদস্য, বিষয়টা তা না। এটা হলো শিবিরের একবারে হাইস্ট পজিশন। তো তার আগে হচ্ছে সমর্থক হতে হয়, সমর্থকের পরে কর্মী হয়, কর্মীর পরে সাথী হয়, তো এই সাথীর পরে হচ্ছে মূলত সদস্য। তো এটার একটা গ্রাজুয়াল সিস্টেম ফলো করতে হয়, একটা সিলেবাস মেনটেন করতে হয়, দেন তিনি সদস্য হতে পারেন। ওকে, কিন্তু ছাত্র শিবিরের সঙ্গে মানে এই যে কর্মী, সাথী, সদস্য এই সব মিলিয়ে জড়িত আছেন কতজন, আমি আসলে সেটা জানতে চাচ্ছিলাম। এটা যদি আমি আমাদের রিপোর্ট সিস্টেম আছে, রিপোর্ট সিস্টেমের আলোকে বলতে গেলে এখানে 5 লাখ আমি বলতে পারি যে কোনো না কোনোভাবে আছে। আর ছাত্র শিবিরকে সাপোর্ট করে এই সংখ্যাটা আসলে হিউজ। এটা তবে আমি একবারে অ্যাকুরেট রিপোর্টের আলোকে বলতে পারবো না। এটা আমার ধারণা 50 লাখ, যারা স্টুডেন্টদের মধ্যে থেকে কোনো না কোনোভাবে শিবিরকে আপনার পছন্দ কি করে। মনে হয় যে ছাত্র শিবির মানে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে বেশি জনপ্রিয় নাকি মাদ্রাসাগুলোতে বেশি জনপ্রিয়? এখানে দুটো দিকই রয়েছে। আমাদের যেটা প্রাপ্ত রিপোর্ট সেটা হলো আমাদের মেডিকেল এবং ইউনিভার্সিটি, এখানে টোটাল স্টুডেন্টের রেশিওর আলোকে আমাদের সাপোর্ট বা আমাদের পজিশনটা ভালো। তবে কম্পারেটিভলি সকল প্রতিষ্ঠানকে যদি আলাদা আলাদা ক্যাটাগরি করেন তাহলে সেখানে মাদ্রাসার এটা কিছুটা এগিয়ে। আবার হচ্ছে যেটা বললাম আমি, তবে স্টুডেন্টদের সংখ্যার রেশিওর হিসাব করলে ইউনিভার্সিটি এবং মেডিকেল এখানে আমাদের কাজটা ভালো। ওকে, সো আমি যেমনটা বলছিলাম যে আপনারা কেমন করে দাওয়াত দেন কিনা যে ছাত্র শিবিরের সঙ্গে জড়িত হন? জি, আমাদের দাওয়াতের প্রসেসটা হচ্ছে আমরা প্রথমত হচ্ছে শিক্ষার্থীদের সাথে একটা সম্প্রীতিময় সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। যখন আপনি কাউকে কোনো দল বা আদর্শের কথা বলবেন, এটা আসলে মানে লজিক্যাল না, এটা সায়েন্টিফিক না। তো তার আগে হচ্ছে আপনি তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির মধ্য দিয়ে, মানে এটা আপনাদের সিস্টেমিক ওয়ে যে আপনারা ভালো ব্যবহার করবেন। রাইট। ওকে, তো এই ভালো ব্যবহারের পরে তার সাথে একটা সম্পর্ক, এরপরে হচ্ছে তাকে দাওয়াত উপস্থাপন করা হয়, যেটা আমরা আমাদের দাওয়াতের বলা হয়েছে যে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বানটা পৌঁছিয়ে দেওয়া। যেমন যে মুসলিম আছে তাকে প্র্যাকটিসিং ইসলামের দিকে ধাবিত করা। এরপরে যারা নন মুসলিম আছে তাদের প্রতি আমাদের দাওয়াত আছে, তাদের প্রতি আমাদের দাওয়াতটা হচ্ছে যে একজন নাগরিক হিসেবে আপনি আপনার অধিকার পাবেন। সেক্ষেত্রে যদি ছাত্র শিবির যেখানে আপনি সাপোর্ট করবেন, ছাত্র শিবির যেখানে আপনাকে সার্ভ করার সুযোগ পাবে, একজন নাগরিক হিসেবে সর্বোচ্চটুকু আপনাকে সার্ভ করবে, ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি। এরপরে মূলত আস্তে আস্তে করে তার অ্যাক্টিভ হওয়া বা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়া। আমাকে একটু জানাবেন যে মানে এই যে ইসলামিক দাওয়াত একটা ব্যাপার, আবার রাজনীতি মানেই তো রাষ্ট্র, দেশ, জনগণ সব মিলিয়ে, এই দুটোকে কিভাবে অ্যালাই করে ছাত্র শিবির? ইসলাম শুধুমাত্র মানে প্রচলিত অন্যান্য ধর্মের মতো একটা ধর্ম না, এটাকে একটা জীবন ব্যবস্থা বলা হয়েছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে জীবন ব্যবস্থার মধ্যে তো আসলে সব কিছুই পড়ে যায়। আমার দৈনন্দিন যে লাইফ স্টাইল আছে এটা যেমন আমার জীবন ব্যবস্থার মধ্যে পড়ে, আমার পরিবার আমার জীবন ব্যবস্থার মধ্যে পড়ে, আমার যে একাডেমিক লাইফ অথবা অর্থনৈতিক লাইফ, সোশ্যাল লাইফ, এরপরে এভরিথিং যা কিছু আছে সব কিছু আসলে জীবন একটা লাইফ স্টাইলের মধ্যে মানুষের পড়ে।
তো আপনি যদি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের জীবনীকে দেখেন, দেখুন উনি যখন ধর্মীয় বিষয়গুলোকে প্রেজেন্ট করেছেন তখন ওনাকে সমাজের সবচেয়ে ভালো মানুষ হিসেবে তারাই স্বীকৃতি দিয়েছিল যারা পরবর্তী ওনাদের বিরোধিতা করেছেন এবং ওনাকে হত্যা করার প্ল্যান নিয়েছিলেন। তো ধর্মীয় জায়গা থেকে ইসলামকে ওনারা এক ধরনের প্রমোট করেছেন, বাট যখন এটা পলিটিক্যাল জায়গা, যখন ইসলাম একটা আদর্শিক জায়গা, ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। জায়গা থেকে এস্টাবলিশমেন্টের প্রশ্নে এসেছে, তখনই হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করা, যে তোমাকে আমরা আলামহীন হিসেবে জানতাম, তুমি আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ, কিন্তু তোমার এই সমস্ত কথা, এই সমস্ত বিষয়গুলো চলবে না। কেন চলবে না? কারণ তোমার এই আদর্শ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তো আমাদের এই নোংরামিগুলো চলবে না। তোমার এটা আসলে তো মানুষ অধিকার সচেতন হয়ে যাবে। এইটা তো আমরা জানি। এই সময়ে এসে কোনগুলোকে আপনাদের মনে হচ্ছে যে খারাপ কাজ, অন্যায় কাজ? না, এই প্রসঙ্গটা টেনে আসার উদ্দেশ্য একটাই, যে ইসলাম এবং পলিটিক্স এটাকে যখন আপনি আলাদা এন্টিটি থেকে দেখবেন তখন আপনার চিন্তা বা দৃষ্টিভঙ্গিটা হবে একরকম, আর ইসলাম এবং পলিটিক্সকে যখন আপনি একই এন্টিটির জায়গা থেকে চিন্তা করবেন তখন আসলে দৃষ্টিভঙ্গিটা হবে একরকম। আপনার কি মনে হয় যে বাংলাদেশে একই এন্টিটিতে চলতে পারবে এটা? এটা চলতে অবশ্যই পারবে, কারণ হচ্ছে আপনি দেখুন একটা যে কনসেপ্ট, যেমন আমরা যদি খুব দ্রুত চলে আসি যে ইলেকশন, বা আমরা যে ডাকসু ইলেকশন করেছি, এই ডাকসু ইলেকশনের আগে আমাদের বিষয়ে একটা প্রোপাগান্ডা চালানো হতো যে আমরা ছাত্রী বোনদেরকে ধরে ধরে বোরকা পরিয়ে দিব। তো এটা তো একটা হাস্যকর বিষয়। এখন ইসলামের বিষয়টা হচ্ছে যে কোনো একটা বিষয় আপনার কাছে প্রেজেন্ট করা হবে, পৃথিবীর সব কিছুর ক্ষেত্রেই তো, যেমন আপনি যে কোনো বিষয়ে আপনার লাইফস্টাইল প্রেজেন্ট করেন, এখন আপনার কাছে যদি ভালো মনে হয় আপনি গ্রহণ করবেন, আর আপনার কাছে যদি ভালো মনে না হয় আপনি সেটা গ্রহণ করবেন না। তো ইসলামের হিস্ট্রিক্যালি ইসলাম এই পজিশন নিয়েছে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সেটাই মনে করি যে কারো কাছে যদি আমাদের কার্যক্রমগুলো ভালো মনে হয় তাহলে তিনি সেটা গ্রহণ করবেন, কিন্তু চাপিয়ে দেওয়ার যে রাজনীতি বা তো এটা তো দেখুন আপনি ইসলামের বাইরে যারা রাজনীতি করছেন, আমরা যদি বিভিন্ন আদর্শ বাংলাদেশে যেগুলো এক্সিস্টিং আছে, বরং তারাই সবচেয়ে বেশি চাপিয়ে দেওয়ার রাজনীতিগুলো করে এসেছে। এই যে ক্যাম্পাসের যে আধিপত্য বলুন, অথবা বাংলাদেশের ওভারঅল রাজনীতির ক্ষেত্রে যে দেখেন যে সংঘাত সংঘর্ষ বা যা কিছু হয়েছে, এই যে চাপিয়ে দেওয়ার রাজনীতিগুলো কিন্তু ইসলামের বাইরের আদর্শ থেকে সবচেয়ে বেশি করা হয়েছে। তো সে জায়গায় আমরা মনে করি যে ইসলাম যদি প্রমোট হয় তাহলে এখানে মানুষের অধিকার, ন্যায় বিচারটা সবচেয়ে বেশি। তার মানে আপনারা বলতে চাইছেন যে নামাজ পড়ার সে নামাজ পড়বে, যে বোরকা পড়ার সে বোরকা পড়বে, যে জিন্স শার্ট পরার সে শার্ট পরবে, যে গান গাওয়ার সে গান গাইবে, তাই? এটা তো ব্যক্তির এই স্বাধীনতাটা ইসলাম তাকে দেয়, যে আপনি কোনো একটা বিষয় গ্রহণ করতে চাইলে আপনি গ্রহণ করবেন, কিন্তু আপনাকে জোর করে কোনো কিছু গ্রহণ করেন, এটা যেমন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম করে নাই, আমরা এটা করার প্রশ্ন আসে না যে কাউকে জোর করে কিছু করানো। লিবারালিজমের জন্য আপনাদেরকে যে অনেক মুফতি, মাওলানা এবং ইসলামিক দলগুলো গালি দেয়, সেগুলো শোনেন? দেখুন, আমরা আসলে কোনো গালিকে খুব বেশি মনোযোগ দিতে চাই না। বলে যে আপনাদের ঈমানি শক্তি নষ্ট হয়ে গেছে, আপনারা সত্যিকারের মুসলমানই না। প্রথমত হচ্ছে দেখুন, আমি আমার নিজের জায়গা থেকে কতটুকু সৎ এটা তো আমার চেয়ে বেশি কেউ জানবে না, বাকিরা অবজার্ভ করবে। তো অবজারভেশনের ক্ষেত্রে আমরা সবাইকে অ্যাপ্রিসিয়েট করি, রেসপেক্ট করি, যে আমাদের ভুলগুলো যদি কেউ ধরিয়ে দেয় টু দ্য পয়েন্টে, আমরা সেটা সংশোধন করতে প্রস্তুত আছি। তবে যদি আপনি শত্রুতাবশত অথবা জাস্ট হেয় প্রতিপন্ন করা, অথবা হচ্ছে যে আপনার নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য করেন, তো তাহলে সেখানে আসলে আমাদের খুব বেশি মনোযোগ দিয়ে সময় নষ্ট করাটা সমীচীন মনে করি না। কেন ইসলামিক দলগুলো আপনাদেরকে আসলে অনেক সময় এরকম বিরোধী মনে করে? না দেখুন, যেভাবে আপনি বলছেন বিষয়টা এতটা মানে সিরিয়াস, অনেক সিরিয়াস। আমি জানি না আপনি দেখেন কিনা, বিকজ আপনারা মুসলিমই না, আপনারা দুই কথা বলেন, আপনাদের ঈমানি শক্তি নষ্ট হয়ে গেছে, এবং ভোট পাওয়ার জন্য আপনারা এই ধরনের লিবারালিজমের নাটক করেন, এই ধরনের কথাও প্রচলিত আছে। আমি শিওর আপনি শুনেছেন। দেখুন, আমরা ইসলামের প্রিন্সিপালসগুলোকে মানে ইসলামের মতো করে পালন করার চেষ্টা করি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের যুগ থেকে সকল নবী রাসূলের ক্ষেত্রে এই ডাইমেনশনটা ছিল, মানে স্থান কাল পাত্রভেদে কৌশলগত কিছু ভিন্নতা ছিল। তো সেজন্য আপনাকে এই সব কিছু বিষয় বাংলাদেশের প্রেক্ষাপট সব কিছু অবজার্ভ করেই আসলে পলিসি বা এই জায়গাটা নিতে হবে। তো আমরা তো বলছি যে আমাদের কোনো একটা বিষয় যদি ইসলামের সাথে, প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক হয়, এটা আপনি আমাকে তথ্য প্রমাণ সহ দলিল সহ ধরিয়ে দেন,
ইসলামে তো ডিফার তো থাকে, যেমন আপনি দেখুন ইমাম আবু হানিফা, এরপরে ইমাম শাফি, এক একজন এক এক জিনিসগুলো উপস্থাপন করেছে, এবং কেউ বলে নাই যে আমারটাই রাইট আর বাকিগুলো রং, এটা কখনো কারো এর মধ্যে এটা ছিল না। তো এখন পন্থা তো অনেক কিছু হতে পারে, আমাদের গোল হচ্ছে একটা জায়গায় যেতে চাই, কিন্তু রাস্তা তো সেটা অনেকভাবে যেতে পারে। একটা রাস্তা সমস্যা হচ্ছে, মানে এটা আপনাদের কৌশল, লিবারালিজমের কথা বলা? না, লিবারালিজম কৌশলের কথা বলবো না, ইসলাম যতটুকু সাপোর্ট করবে আমরা ততটুকুর মধ্যে আছি। আচ্ছা, অনেকে প্রচার করে, আপনাদেরই অনেকে সাধারণ মানুষের মধ্যে, যে মানে এটা নিয়ে অনেক ধরনের কথা হয় যে জামাতে ইসলামকে ভোট দিলে জান্নাতে যাবে। এটা নিয়ে কিছু বলবেন? এটা তো আবার একটু ভিন্ন আলাপ, একটু একাডেমিক বিষয়। আসলে জান্নাতে কে যাবে না যাবে এটা তো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আমি জাস্ট আপনাকে দুইটা উদাহরণ দিব। একটা উদাহরণ হচ্ছে হাদিসে আছে যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কিছু শহীদ, এরপরে কিছু দানবীর যারা অনেক দান করছেন, এরপরে হচ্ছে কিছু আলেম যারা অনেক সমাজে আলেম হিসেবে পরিচিত, এটা সহিহ হাদিস। তো এই তিনটা শ্রেণীকে আল্লাহ ডেকে বলবেন যে তোমরা জাহান্নামে যাও। এটা তো একটা আশ্চর্যজনক বিষয়। তো তখন তারা অবজেকশন দিবে, আল্লাহ আমরা তো এই কাজগুলো করে এসেছি, আপনি আমাকে জাহান্নামে কেন দিচ্ছেন? তখন আল্লাহ তাআলা একটা প্রসঙ্গ নিয়ে আসবেন যে দেখো, তুমি যে এই কাজগুলো করেছো তুমি মানুষকে দেখানোর জন্য করছো, তুমি আমার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করো নাই, এজন্য তোমাকে এখন জাহান্নামে যেতে হবে। কারণ আমি তোমার মনের খবর জানি, এটা কোরআনে এসেছে আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, যে মানুষের অন্তর কি ভাবে সেটা আল্লাহ জানেন। এখন আপনি আমাকে বলেন এই জান্নাত এবং জাহান্নামের স্বীকৃতি কি আসলে মানুষ দিতে পারে? আমরা তো চেষ্টা করছি। এখন আমি দেখতেছেন আপনি অনেক ভালো কাজ করছেন, কর্মীরা যারা এই ধরনের কথা বলেন তাদেরকে কি মানে প্রশ্নই শোকজ আসে করা না। হয়? অবশ্যই আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে এরকম কথা কেউ কখনো বলে নাই, আর যদি বলে থাকে আমি এটা অবশ্যই মনে করি যে উচিত না, এবং তাকে অবশ্যই শোকজ করা হবে। আপনাদের শাস্তির ব্যবস্থাগুলো কি যদি কেউ নীতির বাইরে কিছু করে? শাস্তির ব্যবস্থা প্রাথমিকভাবে হচ্ছে ওনার সদস্য পদ অথবা তিনি যে পোস্টে আছেন সেটাকে স্থগিত করা হয়। তো আমরা প্রাথমিকভাবে কোনো অভিযোগ পেলে এই কাজটা আগে করি, এরপরে হচ্ছে এখানে তদন্ত কমিটি গঠন করা হয়, কারণ মানুষকে তার নিজেকে জাস্টিফাই করার সুযোগ দিতে হয়। তো এই জায়গা থেকে তদন্ত করে পরবর্তীতে যদি প্রমাণিত হয় যে না ওনার অপরাধটা সত্যিকার অর্থে অপরাধ ছিল, তখন ওনাকে বহিষ্কার বা এই ধরনের সিদ্ধান্তগুলোতে আমরা যাই। আর এর বাইরে যদি কোনো ক্রাইম হয়, যেটা ফৌজদারি অপরাধের সাথে যদি কেউ জড়িত হয়, তাহলে সদস্যপদ বাতিলের পাশাপাশি আমাদের বিষয় থাকে যিনি ভিকটিম ওনাকে আমরা বলি যে আপনি মামলা করুন, আপনাকে আমরা সার্বিক সহযোগিতা করব। এই বিষয়গুলো, এই প্র্যাকটিসগুলো আমাদের আছে। আপনি একটু আগে একটা শব্দ ব্যবহার করছিলেন কৌশল, এবং সেই কৌশলের অংশ হিসেবেই নাকি আপনারা ছাত্রলীগের সাথে জড়িত হয়েছিলেন। বিগত সময়ে আপনাদের অনেক নেতাকর্মী মানে ছাত্রলীগের সদস্য ছিল অথবা নীরব ভূমিকায় ছিল হলে, এই নিয়ে অভিযোগ আছে। তাহলে কি ছাত্রলীগের নির্যাতনের দায়ও আপনাদেরকে নিতে হবে না যদি চুপ করে থাকেন? ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, কোনো থাকার সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে এরা আমাদের উপরে অতীতে যেমন জুলুম হয়েছে, আমি মনে করি এ ধরনের অ্যালিগেশনটা আমাদেরকে ছাত্রলীগের যে জুলুম তার চেয়ে বড় জুলুম হয়ে দাঁড়ায় আমাদের জন্য। ডাকসু নির্বাচনে নাকি আপনারা ছাত্রলীগের মানুষের ভোটগুলা পেয়েছেন, এগুলা বিএনপির বড় বড় নেতা বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন জাহিদুল ইসলাম। ডাকসুতে জেতায় আপনাদের কৌশল আসলে কি ছিল, বা কি আপনাদেরকে এই মানে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিজয় এনে দিয়েছে বলে মনে করেন আপনি? ডাকসু এবং জাকসুতে আমাদের বিজয়, এটা আমি শুধু ছাত্র শিবিরের বিজয় বলবো না, আমি বলবো শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীরা 5ই আগস্টের আগের যে পরিস্থিতি তার সাথে তারা দেখেছে কি হয়েছে ক্যাম্পাসগুলোতে, আর 5ই আগস্টের পরে কি হচ্ছে এটাও তারা দেখেছে। তো সে জায়গা থেকে তাদের ভিতরে এই কম্পারিজনটা খুব তারা ভালোভাবে করতে পেরেছে যে আসলে আমরা যে রাজনীতিটা চাই, একটা গঠনমূলক রাজনীতি অথবা ছাত্র রাজনীতি বলতে পৃথিবীর অপর দেশগুলোতে আসলে যে প্র্যাকটিসগুলো হয়, অথবা এখানে যে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি, শিক্ষার ছাত্র কল্যাণমূলক কর্মসূচি, পাশাপাশি একাডেমিক এবং ক্যারিয়ার ওরিয়েন্টেড কর্মসূচি, তো কারা সবচেয়ে বেশি করেছে এই কম্পারিজনটা করেছে। আর আমাদের যারা বিজিত হতে পারেনি বিপক্ষে, আপনি দেখবেন যে তারা তাদের এজেন্ডাই নিয়েছে যে কাদা ছোড়াছড়ি রাজনীতি, অথবা হচ্ছে আমি আমার কর্মসূচির মধ্যে নিজস্ব এজেন্ডা ব্যতি রেখে আরেকজনকে গায়েল করা, আরেকজনের বিরোধিতা করা, আরেকজনকে ট্যাগিং করা, এই রাজনীতিগুলো করেছে। তো আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীরা এই কম্পারিজনটা খুব ভালোভাবে করতে পেরেছে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের প্যানেলের যারা ছিল প্রত্যেকেই ইতিপূর্বে তার যে পজিশন বা তার যে পোস্টে তিনি নির্বাচন করেছেন সেখানে তিনি খুব ভালো কৃতিত্বে সাক্ষ্য রাখতে পারছেন। তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে শিক্ষার্থীরা এই প্যানেলের উপর আস্থা রেখেছে। সোশ্যাল মিডিয়ার যে রিয়াকশনস বা সোশ্যাল মিডিয়ায় যে সব আলোচনা হয় সেগুলো কি আপনি খেয়াল রাখেন? আচ্ছা, সোশ্যাল মিডিয়া তো আসলে দায়িত্বের কারণে খেয়াল রাখতে হয়, যদিও পার্সোনালি আসলে এটা আমার কাছে খুব বেশি কমফোর্ট ফিল হয় না। মানে আমার কোনো কথাও যদি
মানে আপনাদের পক্ষে না যায় আমাকেও যে গালাগাল করা হবে না বিভিন্ন আইডি থেকে সেই নিশ্চয়তাও দিতে পারছেন মানে এই শোর কমেন্টের বক্সে। সো বট বাহিনীকে আপনারা সত্যিকার অর্থে পালেন? দেখুন, আসলে এই বট বাহিনীর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমি পার্সোনালি না, শুধুমাত্র আমাদের সংগঠনের মধ্যেও আমরা এই বিষয়টা তীব্র বিরোধিতা করি। এবং আপনি খেয়াল করবেন, এবছর আমরা কয়েকটা কর্মসূচি নিয়েছি। এর মধ্যে আমাদের অনলাইন একটা নীতিমালা আছে, এটা আমাদের প্রত্যেকটা জনশক্তিকে এটার উপর একটা পাঠচক্র করানো হয়েছে যে অনলাইন নীতিমালার মধ্যে কি বিষয়ে আপনি ডিল করবেন। এরপরে হচ্ছে মানে সমালোচনার যে জায়গাগুলো রয়েছে অথবা বিতর্কিত যে জায়গাগুলো রয়েছে, কাউকে গায়েল করে মানে এটাও যেন কোনোভাবে না করা হয় যে কাউকে হেয় প্রতিপন্ন করে কোনো পোস্ট করা। তবে যেখানে আমাদের অনুরোধ থাকবে, যদি কোথাও বট বাহিনীর পক্ষ থেকে কোনো সাইবার বুলিং করা হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের সরকারকে এ বিষয়ে একটা নীতিমালা থাকা দরকার এবং শুধু নীতিমালা, এটা কঠোর একটা শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আসা দরকার। এবং যাদের বিরুদ্ধে এটা করা হবে, আমার পরামর্শ থাকবে যে তারা যেন এটা খুব ইজিলি কেস করা অথবা হচ্ছে এটাকে অভিযোগ দায়ের করা এবং দ্রুত যেন এগুলো নিষ্পত্তি হয়। আমি এই জিনিসটা চাই। আপনার কি মনে আছে যে ডাকসু নির্বাচন চলাকালীন সময় বাম সংগঠনের একজন নেত্রী কেন আসলে এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল করতে হবে সেটা নিয়ে একটা রিট করেছিল এবং ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তারপর পরে একজন ছাত্র পোস্ট দিয়েছিল যে তাকে যাতে গণধর্ষণ করা হয়, তার বিপক্ষে কি আপনারা শক্ত কোনো অবস্থান নিয়েছিলেন? আমরা অভিযোগপত্র দায়ের করেছিলাম। আপনি জানেন যে শাহবাগ থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও ছাত্র শিবিরের পক্ষ থেকে এবং আমাদের প্যানেলের পক্ষ থেকেও অভিযোগপত্র দেওয়া হয়েছে। এখন যার বিষয়ে ছাত্র শিবির বলা হচ্ছে, দেখুন তিনি নিজেই বলেছেন তিনি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত না। এখন উনি যে অপরাধ করেছেন ওনার শাস্তি তো আমরা দাবি করেছি, সেটা উনি আমাদের দলের কেউ না। উনি আমাদের দলের হলেও আমরা চাই যে ওনাকে ওনার ক্রাইমের জন্য অবশ্যই শাস্তি পাওয়া। জামায়াতে ইসলাম কিংবা ইসলামিক দলগুলো যখন তাদের সাথে কথা হয় এবং শিবিরের সাথে যখন কথা হয়, তখনই মুক্তিযুদ্ধ ইস্যুটা একটা বিতর্কিত ইস্যু হিসেবে চলে আসে আপনাদের বেলায়। এবং কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যারা যুদ্ধাপরাধের দায়ী হয়েছেন তাদের ছবি টাঙানো নিয়ে একটা ঝামেলা হয়েছে। পাশাপাশি আপনাদের একটা পাবলিকেশনে আপনারা লিখেছেন যে অনেক মুসলিম ভাই বোনেরা না বুঝে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আল্লাহ তাদেরকে মাফ করুক, এরকম কিছু, এবং পরবর্তীতে আপনারা ক্ষমাও চেয়েছেন। একটুখানি আমাদের মানে আপনারা তো দেশ নিয়ে চিন্তা করেন, আপনি একটু বলবেন যে আপনারা আসলে কোন ইতিহাস আপনাদের সদস্যদের শেখান, যে মুক্তিযুদ্ধের ইতিহাস এটাতে কেমন করে ন্যারেটেড হয়? প্রথমত হচ্ছে ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে, মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে। আর আমরা এখন যারা প্রজন্ম আছি আমরা হলো 90-এর দশক বা তার পরবর্তী সময়ের জেনজি বা এই পজিশন থেকে। তো এই জায়গা থেকে ছাত্র শিবিরের সাথে 71 সালের যে ঘটনা বা সেটার সাথে আপনি যে জায়গা থেকে চিন্তা করছেন সেটার সাথে কোনো সম্পৃক্ততা নেই, পক্ষ বিপক্ষ কোনো কিছুর সাথে সম্পৃক্ততা নেই। এবং আমরা না থাকলে তো বাংলাদেশের পক্ষে থাকা রাইট, অবশ্যই। তো সেই জায়গা থেকে ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে সর্বোচ্চটুকু ওন করেছে। এবং আপনি যদি কম্পারেটিভলি আমাদেরকে স্টাডি করেন, যারা স্বাধীনতার কথা বলে বাংলাদেশে এক ধরনের বিজনেস ইন্ডাস্ট্রি তৈরি করেছে, আর ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের কার্যক্রম, কারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে? না, আমি তো আপনি যখন পক্ষ বিপক্ষের প্রশ্ন আছেন তখন আমি বলছি যে ওই প্রশ্নে যাওয়ার সুযোগ নেই, কিন্তু আমাদের প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ স্বাধীনতাকে অস্বীকার করা এটা তো সুযোগই থাকছে না আপনার। আমরা তো স্বাধীনতার পক্ষে কথা বলছি। 26শে মার্চকে আমি ওন করছি, 16ই ডিসেম্বরকে আমি ওন করছি, বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে সব কিছুকে আমি ওন করছি, আমি আমার কর্মসূচির মধ্যে সেটাকে অবজার্ভ করতেছি। তো এরপরে যদি মানে বিষয়গুলো আমাদের দিকে ঠেলে দেওয়া হয় এটা দুঃখজনক। এখন আসেন, আমি যদি 71কে একটা আমার পজিশন থেকে অবজার্ভ করব, আমি যতটুকু পড়াশোনা করেছি, খুবই সামান্য পড়াশোনা করেছি, তো এখান থেকে আমরা দেখি যে 71-এর আগে বাংলাদেশে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। পাকিস্তান সৃষ্টিটা হয়েছিল এবং পাকিস্তান আন্দোলন, আপনি শেখ মুজিবের আত্মজীবনীমূলক যেটা আছে অসমাপ্ত আত্মজীবনী, সেখানেও তিনি বলেছেন যে পাকিস্তান আন্দোলনে শেখ মুজিব সহ তারা সম্পৃক্ত ছিল। এরপরে আবুল মনসুর আহমদের যে বই আমার দেখা রাজনীতি 50, ওখানে তিনি উল্লেখ করেছেন যে কোনো একটা রাষ্ট্র যদি মানে ভাগ হয় অথবা অখণ্ডতা বা খণ্ডতার প্রশ্ন আসে, এটা তো ইতিপূর্বে পাকিস্তানের সময় হয়েছিল। একটা অংশ হচ্ছে পাকিস্তান আলাদা হোক এটার পক্ষে ছিল, কেটা হচ্ছে পাকিস্তান একসাথে থাকুক বা ইন্ডিয়ার সাথে থাকুক। তো পরবর্তীতে এই অখণ্ডতা নিয়ে তো কোনো প্রশ্ন বা কারো বিচার হয়নি। এই জন্য আমি আবারও বলছি, পলিটিক্যাল জায়গা থেকে জামাত তার নিজের ব্যাখ্যা অনেকবার করেছে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে যে ক্রাইমগুলো করেছে এই ক্রাইমের জন্য যারা জড়িত ছিল জামাত সেটার সাথে সম্পৃক্ত নয় বলে আমি মনে করছি।
না, আমি মানে ছাত্র শিবিরের অবস্থান জানতে চাইছিলাম। আপনি শুরুতে যেটা বলেছেন যে মানে আমি এক কথায়, হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, এটা বলার সাহস শক্তি আপনাদের আছে। অবশ্যই অবশ্যই, কেন দেখুন আমি তো বারবার এই কথাটাই বলতে চাচ্ছি যে যখন 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন তো ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়নি। ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের এমন একটা কাজ কি আপনি পাবেন যেটা বাংলাদেশের 71কে অস্বীকার করা হয়? তাহলে এই কোশ্চেনগুলো কেন আমাদের দিকে বারবার ঠেলে না দেওয়া মানে হবে? যখন ওই যে বইয়ের মধ্যে লেখা থাকে যে মুসলমানরা ভুল করে, না দেখুন ওই প্রসঙ্গটা আমরা ব্যাখ্যা দিয়েছি এবং ব্যাখ্যা দিয়ে আমরা ভুলে এটা ভুলে হয়ে লেখাটা, গেছে। এটা লেখক তার জায়গা থেকে তিনি যেটা আমাদেরকে পরবর্তী ব্যাখ্যা দিয়েছেন, তিনি এটা সার্ভে করেছিলেন। সার্ভে করে তিনি অনেক মুক্তিযোদ্ধা থেকে মত নিয়েছেন, কিন্তু দুঃখজনক হলো তিনি ওই রেফারেন্সটা ওনার বইতে উল্লেখ করেন নাই। উনি ওনার এটা নিজের বক্তব্য হিসেবে চালিয়েছেন। তো পরবর্তীতে আমরা ওনাকে বলেছিলাম যে আমরা এটা কাট করতে চাই, তো তিনি বলেছেন যে এটার দায়ভারটা আমি নিব। কিন্তু পরবর্তী যখন লেখকের দায়ভার, এটা একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে, আমরা আমাদের পত্রিকা থেকে সেটা সরিয়ে নিয়েছি, আমাদের সেই অথরিটি ছিল এবং এটার সাথে আমরা ব্যাখ্যা দিয়েছি। ওকে। আর শিবিরের আর্থিক উৎস, আপনাদের তহবিল, সেগুলো নিয়ে কিছু বলতে চান? এখানে নিশ্চয়ই স্বচ্ছতার দরকার আছে। আপনাদের সেক্রেটারি বলেছেন যে আপনারা দিনে 3 লাখ টাকা খরচ করেন। এত টাকা, ওরে বাপরে। আচ্ছা আচ্ছা, তো দেখুন আমাদের কেন্দ্র থেকে শুরু করে ইউনিট পর্যন্ত আলাদা আলাদা স্তর রয়েছে সংগঠনের, এবং আমাদের সংবিধানেও আয়ের উৎস এবং সেটা ব্যয় কিভাবে হবে এবং এটা স্বচ্ছতা কিভাবে মেনটেন করা হবে সব কিছু বিস্তারিত বলা আছে। তো সাধারণত আমরা যারা সংগঠন করি আমরাও নিজে একটা দান এখানে করি, সংগঠনকে দিই। যেমন সাপোজ আমি যদি দিন 100 টাকা খরচ করি তাহলে হয়তো 1 টাকা বাঁচিয়ে রাখছি, সেটা মাস শেষে 30 টাকা বাঁচিয়ে আমি সংগঠনকে দিচ্ছি। এটা প্রত্যেকটা জনশক্তি দেয়। পাশাপাশি যারা আমাদের অ্যালামনাই রয়েছে তারা আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যখন আমরা তাদেরকে অ্যাড্রেস করি তারা সেক্ষেত্রে সহযোগিতা করে। মূলত এইভাবে আমাদের আয় ব্যয়গুলো হয়। আপনাদের সহযোদ্ধা ছাত্ররা যখন এখন এনসিপি করছে, 2 জন উপদেষ্টা হয়েছেন, তাদের সম্পর্কে কি বলবেন? আমাদের জায়গাতে, ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা কোনো ছাত্র প্রতিনিধি উপদেষ্টাতে যাক সেটা চাইনি ওই সময়। এটা 5ই আগস্টের রাতে আমাদের ফোরামে আলোচনা করে আমরা পরামর্শ দিয়েছিলাম সেখানে। এটার লজিকটা ছিল এই জন্য যে সেই ফোরামে আসিফ নাহিদরাও ছিলেন। ওনারা ছিলেন না, ওনাদেরকে জানানো হয়েছে আমাদের শিবিরের ফোরামের আলোচনা। তো আমাদের যেটা লজিক ছিল যে ছাত্ররা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এটাকে ওন করবে এবং এটাকে নিয়ে সামনের দিনে অগ্রসর হবে। যারাই ক্ষমতায় থাকবে অথবা ভবিষ্যতে পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় আসবে তারা যদি কোনো ভুল করে তাহলে এই প্ল্যাটফর্মটা থেকে আমরা প্রটেস্ট করব এবং সেটাকে বিগত সময়ে যেভাবে বৈষম্যবিরোধী আন্দোলন অন্যান্য ইস্যুতে অ্যাড্রেস করে সেভাবে করব। তো ওই সময় তারা এই পরামর্শটা গ্রহণ করেন নাই, ওনারা গিয়েছেন। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে অনেক ক্ষেত্রে হয়তো উপকার হয়েছে, বাট অনেক ক্ষেত্রে ক্ষতিও হয়ে গেছে আমাদের। বিশেষ করে এই প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে গেছে, একটা দ্বিধা বিভক্তি তৈরি হয়ে গেছে, সবার ভিতরে পাওয়ার পলিটিক্সের এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে। তো এই চিন্তাগুলো আমরা ওই সময় করেছিলাম। তো এখন ওনারা আছেন, ওনারা সরকার চালাচ্ছেন। এনসিপির ওরা তো জাতীয় রাজনীতি করবে, আপনারা তো ছাত্র রাজনীতিতেই আছেন। তো তাদের কার্যক্রমকে কিভাবে মূল্যায়ন করবেন, আর আপনি জাতীয় রাজনীতিতে যাবেন কিনা আপনার এই মেয়াদ শেষ হওয়ার পরে? আমার ইচ্ছা হচ্ছে আমি মানুষের জন্য কাজ করব। আমার যতটুকু ক্যাপাসিটি আছে বা যতটুকু অভিজ্ঞতা আমি এই দীর্ঘ স্টুডেন্ট লাইফ, ছাত্র স্টুডেন্ট পলিটিক্স অথবা বাংলাদেশের রাজনীতির সাথে বা 5ই আগস্ট, জুলাই আগস্ট সব কিছু মিলে অভিজ্ঞতাগুলোকে মানুষের সেবার জন্য কাজে লাগাবো, যতটুকু মানুষ চায় ততটুকু। আর এনসিপি? এনসিপি তো ওটা আলাদা সংগঠন, না, ওদের কার্যক্রম কি কিভাবে? তবে এক্ষেত্রে ওনারা যদি দেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে যা কিছু করবে আমাদের সেখানে সাপোর্ট থাকবে, সহযোগিতা থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ যা চায়, মানুষের কল্যাণের বিপরীত যদি কোনো কিছু ওনারা এজেন্ডা গ্রহণ করে তাহলে সেটা কখনো আমি সাপোর্ট করব না। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, আশা করছি আজকের আয়োজন আপনারা উপভোগ করেছেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন প্রশ্ন এবং উত্তর নিয়ে।